আমি জানছি রাত্রে সব আসার জানে। আগের দিন। সব জানেন? আমি দেখছি মানে আমি সব জানি না, আমি মানে ফেসবুকে দেখছি বলছিল ওই যে ফুটসাল খেলার জন্য। তো আমি সুমাইয়াকে বললাম যে আপু আমি তো ওইটা জীবনেও খেলি। সম্পর্কে জানি না, ওটা কিভাবে খেলে। আসার আগেও বলছি যে 3 আপু দিন আমি আগেও পারবো বলে না। আসবে না। আমি প্রচুর। জীবনেও খেলি না এই স্পোর্ট। মানে এটা কি আসলে জীবনেও খেলে নাই এজন্য, নাকি হচ্ছে অনেক অনেক খ্যাপের ম্যাচ ফেলে আসতে হবে? কোনটা মনে হয়েছে সুমাইয়া? এটা ও ভালো জানে। না ওটা হচ্ছে আমি ইউটিউবে চার্জ দিছি যে ওটা কি খেলা, আমি তো এই খেলা জীবনেও খেলে নাই। আবার খালি হাতে বল ধরতে হয়, আবার কাছ থেকে বল মারে, আমি সহ তো বাড়ির ভিতরে উড়ে যাবো। সাফ ফুটসালের দুই চ্যাম্পিয়ন আমার দুই পাশে বসে আছেন। এক সাইডে আছেন মাতসুশিমা সুমাইয়া, অন্য সাইডে স্বপ্না আক্তার জিলি। দুজনকে স্বাগত জানাচ্ছি স্টার নিউজে। আমরা বেশ কিছু ভেতরের খবর নিয়ে আমরা আলাপ করব, গল্প করব, আড্ডা করব এবং অনেক তথ্য আসলে আমরা জানবো। সুমাইয়া, প্রথমেই আমি যে নামটা উচ্চারণ করলাম মাতসুশিমা সুমাইয়া, ঠিক ছিল উচ্চারণ? ঠিক আছে। এবং এটা ভুল করে কতজন আসলে? আহ, এখন অনেকে ইউজ টু হয়ে গেছে এই নামটা শুনতে শুনতে, তো এখন বেশি ভুল করে না অনেকেই। সুমাই, আমার একটা চিন্তা হতো মাঝে মধ্যে যে আপনার যে নামটা মাতসুশিমা, এটা জাপানি খাবার সুশি থেকে আসছে কিনা এটা আমি আসলে জানি না। আমার মানে ইন্টেনশনালি বা আনইনটেনশনালি আমার মাথায় আসছে। এটা সত্য মানে ঠিক কিনা, আমি কি ঠিক কিনা? এটা না, ঠিক না আপনি, সরি টু সে। এটা হচ্ছে জাপানের একটা আইল্যান্ডের নাম মাতসুশিমা। আর এটা আমার নানার নাম থেকে আসছে। আমাদের ফ্যামিলি, জাপানের যে নানার ফ্যামিলিটা আছে ওদের সবার নামই মাতসুশিমা, আমার নামও মাতসুশিমা। আচ্ছা, আমি একটু জিলির কাছে আসতে চাই। আমি যদিও তাকে স্বপ্না বলেই বেশি সম্বন্ধ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। সোশ্যাল মিডিয়াতে ঢুকলেই ফুটবল নিয়ে, যেহেতু আমরা স্পোর্টস নিয়ে কাজ করি বা ফুটবল নিয়ে কাজ করি, আমাদের সামনে ফুটবলের ভিডিওগুলো কেন যেন বেশি আসে। আর মেয়েদের ফুটবলের ভিডিও মানেই হচ্ছে স্বপ্নার ভিডিও আসবেই। হঠাৎ তো না, অনেক দিনের আসলে ব্যাপারটা। আপনি আসলে কবে থেকে বুঝতে পারলেন যে সোশ্যাল মিডিয়াতে আপনি পপুলার হয়ে যাচ্ছেন? ওটা হচ্ছে আমি একবার খাগড়াছড়ি খেলতে গেছি। আচ্ছা। তো এখানে যাওয়ার পরে ওইখানে আমাদের একটা টুর্নামেন্ট ছিল। তো এখানে খেলার পরে মানে খাগড়াছড়ি এত মানুষ, এত দর্শক হয়েছিল, তখন থেকে যখন এখান থেকে খেলে আসছি তখন থেকেই মানে সবাই চেনে। আচ্ছা, আপনি সাফ খেলতে গেলেন, একদম প্রথম যে প্রশ্নটা এবং আমার কাছে যেটা লাগলো যে প্রথম ম্যাচে ইন্ডিয়ার সাথে আপনাকে দেখলাম যে একদম ম্যানুয়াল নয়ারের মতো উড়ে উড়ে গিয়ে একদম ইন্ডিয়ান প্লেয়ারদের আটকে দিচ্ছেন এবং বল নিয়ে ঢোকার আসলে কোনো কায়দা নেই। ওই দিন আসলে মানে কি ছিল মাথার মধ্যে, কি ছিল আপনার যদি একটু বলতেন? আসলে ওই দিন আমাদের টার্গেট ছিল ইন্ডিয়ার সাথে আমরা জিতবো, সেই টার্গেট নিয়ে আমরা সবাই মাঠে নামছি। না, আপনার মধ্যে এক্সট্রা কোনো মোটিভেশন কাজ করেছে কিনা ওই দিন? মানে একদম মানে যে কোনোভাবে ইন্ডিয়াকে আটকে দিব। এটা হচ্ছে আপনি তো জানেন যে আমি খেলতাম, তো অনেকেই মানে ব্যাড কমেন্ট করতেছিল মানে আমি যখন ফুটসালে যাই যে তখন। খ্যাপের মাঠের প্লেয়ার কোত্থেকে ধরে তো আনছে এই আমি ধরনের চাইছি যাতে আমার পারফরমেন্সটা ওইখানে দেখিয়ে সবার মুখ বন্ধ করতে পারি। comment। আর এরপরে আসার পরে এখন এখন তো ভালোই লাগতেছে যখন ইন্ডিয়ার সাথে জিতলাম। তো আমাদের টিমমেটের সাপোর্টে আমি অনেক ভালো পারফরমেন্স করছি। আচ্ছা, Yeah. সুমাইয়া, আপনি তো ভাইস ক্যাপ্টেন দলের। মানে ফুটবলে আসলে ভাইস ক্যাপ্টেন মানে ক্যাপ্টেনের মতোই, যদি ক্যাপ্টেন না থাকে সেক্ষেত্রে। আর ফুটবলে তো রোটেশনই ক্যাপ্টেন চেঞ্জ হয়। তো আমার সঙ্গে ইমরান ভাইয়ের কথা হচ্ছিল, আপনাদের চেয়ারম্যান। আমি বলছিলাম যে ইমরান ভাইকে, ভাই আমাদের দল কি চ্যাম্পিয়ন হবে মনে হয়? তা ইমরান ভাই মনে হয় বিশ্বাস করতে পারে না। উনি বলতেছিল, ভাই কি বলেন, নতুন দল, আমাদের কয়দিন ধরে ফুটসাল খেলি, আমরা কিভাবে চ্যাম্পিয়ন হব? বাট আপনাদের খেলা দেখে কিন্তু এমনটা মনে হয়নি। আপনাদের খেলা দেখে আমার কাছে মনে হয়েছে যে আপনারা চ্যাম্পিয়ন হওয়ার জন্যই গেছেন এবং চ্যাম্পিয়ন হয়ে তারপরে দেশে ফিরছেন। আপনাদের ভেতরে আসলে ব্যাপারটা কেমন ছিল যদি একটু বলতেন? আমাদের ভিতরে ছিল আমাদের কোচ যিনি ছিলেন, তারপর ইমরান ভাই, ওনারা সবসময় আমাদের মাথায় একটা চ্যাম্পিয়ন মেন্টালিটি যত রাখি ওরকম আমাদেরকে প্রিপেয়ার করেছিল। আর আমাদের প্র্যাকটিসও তেমনই হয়েছিল। তো আমি মনে করি ওইটাই আমাদের শুরু হয় চ্যাম্পিয়নের, মানে চ্যাম্পিয়নশিপের জন্য। আর হচ্ছে মানে মানে যখন ম্যাচ বাই ম্যাচ আগানো শুরু করলেন আপনারা, এরপরে আপনি ধরেন সোশ্যাল মিডিয়া ইউজ করেন। সোশ্যাল মিডিয়াতে ফ্যানদের মাধ্যমে মানে ফ্যানদের কাছ থেকে কেমন মেসেজ পেয়েছেন সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টগুলোতে? গত বছর 2024 সালের পর থেকে আমি কমেন্টস পড়া বন্ধ করে দিই, তো আমি বলতে পারতেছি না যে কেমন কমেন্টস আমি পেয়েছি। আচ্ছা, মানে দেখেনি নাই?
দেখি নাই, কিন্তু সবাই অনেক সাপোর্ট করেছে, অনেক দোয়া দিয়েছে, এই জন্য আমি খুবই গ্রেটফুল। আর আরেকটা নাম আসলে আমাদের ফুটবল বলি, ফুটসাল বলি, সব জায়গাতে আছে। এবং আমাদের ফুটবলে যদি বলি যে নারীরা চ্যাম্পিয়ন হয়েছে মোট সাফে 3 বার, 2বার ফুটবলে, 1বার ফুটসালে। 3বারই একই জনই ক্যাপ্টেন ছিলেন, সাবিনা খাতুন। এই যে নামটা মানে আপনাদের কতটা মোটিভেট করে? সাবিনা খাতুন আপুকে নিয়ে আমি একটাই কথা বলতে চাই যে আমরা বাংলাদেশি, আর ওনার নামটা মুছে ফেলা এত ইজি না। মানে আমার কাছে মনে হয় যে উনি ইতিহাসের পাতায় সবসময় থেকে যাবেন, সাবিনা খাতুন নাম সবসময় থেকে যাবে। আচ্ছা, আমি একটু ঝিলির কাছে আসতে চাই। ঝিলি, আপনি ম্যাচ বাই ম্যাচ তো আসলে আগাচ্ছিলেন। আমি সুমাইয়ের কাছেও জিজ্ঞেস করেছিলাম যে সোশ্যাল মিডিয়াতে আসলে অ্যাপ্রিসিয়েশন বা হচ্ছে মেসেজ কেমন পেয়েছেন ইন্ডিয়া ম্যাচের পর থেকে, যদি শুরু করি। সবাই আমাকে বলছিল ইন্ডিয়ার সাথে গেম খেলার পরে যে ইন্ডিয়ার সাথে যেরকম ভালো পারফরমেন্স করছো, আমরা চাই সবার সাথে এরকম তুমি ভালো পারফরমেন্স করো এবং ভালো খেলো এবং দেশে আমাদের জন্য ট্রফিটা নিয়ে আসো। ওটা আর সবাই হচ্ছে বলছে। মানে আপনি তো সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক বেশ জনপ্রিয়তা আছে আপনার, তো ওই জায়গা থেকে মানে কখনো কি মানে নেতিবাচক কমেন্ট তো মাঝে মধ্যেই আমরা দেখি, আবার অনেক সময় ইতিবাচক বিষয়টাও দেখা যায়। যেমন আমি একটা ভিডিও দেখেছিলাম সোশ্যাল মিডিয়াতে, সেটা হচ্ছে কোনো একজন বাদাম বিক্রেতার বাদামের ঝুড়ি ঢেলে ফেলে দিয়েছিল কেউ একজন। ওই ঘটনাটা যদি একটু বলতেন, কি হয়েছিল আসলে ওই দিন? আসলে ওই দিন আমাদের একটা প্রীতি ম্যাচ খেলা ছিল, তো ওইখানে আমরা খেলতে গেছি। যাওয়ার পরে মাঠে যখন খেলা চলতেছে তখন একটা বাদাম বিক্রেতা উনি আর কি খেলা দেখার জন্য মানে আমার পাশে আসছিল। উনি হয়তো বা আমাকে বাদাম দেবে এরকম একটা মানে কোনো কিছু নিয়ে এখানে আসছে। তো উনি বসতে চাইছে, ওনাকে কেউ বসতে দিতেছে না। তো আমাদের খেলা চলতেছে, মানে বল আমার সামনেই আছে। তো তারপরেও আমি ওইদিকে খেয়াল করতেছি যে ওনাকে ওরা কি করে। তো এমনিতে একটা লোক আসছে, দেখে মনে হচ্ছে খুব অহংকারী লোকটা। তো উনি আসছে, আয়সা ওনার বাদামগুলো একদম ফেলে দিছে। তো আমি ওইটা দেখে আবার ওই দিক তাকায় তাকায় ওনার কাছে আসছি। আসার পরে আবার একটা কি জানি বলো এটা, ঝুড়ি টাইপের ছিল কিছু হ্যাঁ একটা। এরকমই। ওইটা কি করছে উনি আরেক লোকে, উনি বাদাম ফালছে ভালো কথা, আবার আরেক লোকের কাছে দিয়ে দিছে ওইটা। তারপরে আমি দেখে ওনার এটা আনছি ওই লোকের কাছ থেকে, আইনা আমি বাদামগুলো তুলে দিছি। তুলে দেওয়ার পরে বলা আমার সামনে আসছে। আমি আবার বলছি যে ওনাকে আপনি এখানে দাঁড়ান, আমার ইচ্ছা ছিল ওনাকে আমার ভাড়ের ভিতরে বসাবো, ওইখানে থেকে আমি ওনাকে খেলা দেখাবো। তো আমি আস্তে আস্তে ওনাকে মানে মাঠ থেকে বের করে দিছে ওনাকে। তো আমি অনেকেরই বললাম, আমি মাঠ থেকে খেলা চলতেছে, আমি বলছি যে ওনাকে যেমনি হোক খুঁজে বের করে আমার সামনে আনতে, কিন্তু পরে কেউ পায় নাই ওনাকে। আচ্ছা আচ্ছা আমি মাঠের ভিতরে অনেক কান্না করছি পরে এই মানে এই দৃশ্য দেখে। আচ্ছা আচ্ছা সুমাইয়া, আমরা তো আসলে একটু খেলায় ফিরি, আবার আলোচনায় ফিরি। আপনি অনেকগুলো গোল করেছেন এবারের সাফে, নিশ্চয়ই মানে দলের সবার আসলে কন্ট্রিবিউশন থাকে, তারপরেও মানে যারা গোল স্কোর করে বা যারা ডিফেন্সে বল আটকায় তাদের ওই মানে ইভেন্টগুলো নিয়ে বা ওই ইনসিডেন্টগুলো নিয়ে আলাদা করে কথা বলতেই হয়, প্রশংসা করতেই হয়। এতগুলো গোল করলেন, এর আগে শুনলাম যে আপনি অসুস্থও ছিলেন, কিভাবে আসলে সম্ভব এই মানে অসুস্থতা কাটিয়ে উঠে প্রত্যেকটা ম্যাচে পারফর্ম করা? আমরা যখন থাইল্যান্ডে গিয়েছিলাম 2 তারিখে, আমাদের 3টা ফ্রেন্ডলি ম্যাচ ছিল আমরা ইউনিভার্সিটি টিমসদের সাথে। তো থার্ড যে ফ্রেন্ডলি ম্যাচটা ছিল, আমি ফার্স্ট মিনিটেই একটা ইনজুরি খাই। ওখানে আমি সাথে সাথে আমাকে হসপিটালে নিয়ে যায়, ওখানে হুইল চেয়ারে ছিলাম। মানে তো বড় ধরনের ইনজুরি ছিল হ্যাঁ, নিশ্চয়ই একটা তাহলে। বড় ধরনের একটা ইনজুরি হয়েছিল। পরে আমাদের ইমরান ভাই উনি আমাদের ফুল সাপোর্ট দিয়েছিলেন। হসপিটালের আমি 5 দিন রেস্টে ছিলাম, ট্রেনিং করি নাই। আমি গেমের আগের দিন আমি ট্রেনিংয়ে নেমেছিলাম, কিন্তু আমি চেষ্টা করেছি আমার সেরাটা দেওয়ার। কতগুলো গোল করেছিলেন আপনি সাফে? আসলে ফুটসালে আমরা গোল যে কেউ করতে পারে, গোলকিপারও গোল করে দেয় ফুটসালে, তো আমরা চেষ্টা করি গোল করানোর। তো যেই গোল করুক, টিম জিতলে আমরা খুশি এন্ড অফ দ্য ডেতে। কতগুলো গোল আমার মনে নাই ঠিক। আচ্ছা, আর হচ্ছে মানে ফুটসালে গোল করতে পারে ঠিক আছে, বাট আমরা যখন ধরেন যে আমি আপনাদের ট্রেনিং দেখতে গিয়েছিলাম, যে সেশনটা ওপেন ছিল, আমি দেখলাম যে প্রচুর মানে আপনাকে খুব অ্যাক্টিভ লেগেছে আমার কাছে। সেটা হচ্ছে একদম নিচ থেকে শুরু করে উপর পর্যন্ত উঠতেছেন এবং অনেক এফোর্ট ছিল আপনার মধ্যে। এই যে এফোর্টগুলা মানে বিশেষ করে এই যে দলটা যখন গোছানো সব মিলে আসলে, ইভেন আপনাদের যেদিন সংবর্ধনা দেওয়া হলো, সভাপতি তাহভিদ আওয়াল বলছিলেন যে আপনি সম্ভবত তাকে গিয়ে বলেছিলেন যে একটা সুযোগ দেন না, যেন কি যেন একটা বলেছিলেন। তারপরে থেকে নাকি এই ফুটসাল দল নিয়ে তাহভিদ আওয়াল সভাপতি উনিও বেশ সিরিয়াস হয়েছেন। ঘটনাটা কি ছিল যদি একটু বলতেন?
এরকম হয়েছিল, কিন্তু ব্যাপারটা ছিল হচ্ছে যখন আমরা দেখেছিলাম যে সাফ ফুটসালের অ্যানাউন্সমেন্ট করেছে, তো আমার কাছে মনে হয়েছে যে আমাদের কেপাবল কনফিডেন্ট প্লেয়ার্স আছে যারা রিপ্রেজেন্ট করতে পারবে বাংলাদেশকে। তো আমি ছোট একটা রিকোয়েস্ট করেছিলাম যে যদি মেয়েদের টিমও নেয় তাহলে ইনশাল্লাহ আমরা কিছু ভালো করতে পারবো। কিন্তু এটা আমি একদম ক্রেডিট নিব না, কারণ এর পিছনে ইমরান ভাই, তাবিদ আওয়াল স্যার ছিলেন, ওনারাই সাপোর্ট দিয়েছেন, এফোর্ট দিয়েছেন, তাই বিধায় এই টিমটা হয়েছে। আর আলহামদুলিল্লাহ আমরা চ্যাম্পিয়ন হতে পেরেছি। আর এর পরের ঘটনা একটু জানতে চাই, সেটা হচ্ছে যখন আপনারা চ্যাম্পিয়ন হয়ে গেলেন এবং দেশে আসার আগের টাইমটাতে সি বিচগুলাতে ট্রফি নিয়ে বা বিভিন্ন জায়গা থেকে ঘুরেছেন, ওই মোমেন্টগুলো যদি একটু মেমোরাইজ করেন কেমন? প্রাইসলেস। অনেক ভালো লেগেছিল, অনেক সুন্দর। মানে আমি নিজেও আসলে উপলব্ধি করতে পারছিলাম যে ছবিগুলো দেখছি সি বিচে হাতে ট্রফি এবং আপনাদের ফেসের দিকে তাকালেই আসলে বোঝা যাচ্ছিল যে আপনাদের, মানে আমার কাছে যেটা মনে হয়েছে আপনারা আসলে টিকিট তো কাটা ছিল পরে, তো আপনাদের ফেসগুলো দেখে মনে হচ্ছিল যে মানে আপনারা দেশে আসার জন্য একদম উদ্গ্রীব হয়ে আছেন এবং কখন দেশে পৌঁছাবো এই ব্যাপারটা আপনাদের ফেসের মধ্যে আমি দেখতে পেয়েছি। ব্যাপারটা কি এমন ছিল কিনা? হ্যাঁ, দেশে আসার জন্য তো সবসময় ইচ্ছা থাকে, মানে উৎপীড়ন ওইটা থাকে, কখন দেশে ফিরবো ওইটাই মাথায় চলতেছিল। কিন্তু আমরা যেহেতু চ্যাম্পিয়ন হয়েছিলাম এর জন্য আমাদের টিম ম্যানেজমেন্ট আর তাবিদ আওয়াল স্যার উনি পারমিশন দিয়েছিলেন যে আমরা 2 দিনের জন্য ভ্যাকেশনে যাই। তো থ্যাংক ইউ ফুটবল ফেডারেশন, আর একটা বিষয় সেটা হচ্ছে এই যে আমাদের যে ছাদখোলা বাসে যে উদযাপনটা, ছাদখোলা বাসের উদযাপনের যদি আলোচনা হয় তাহলে আসলে নারীদের ফুটবল বা মেয়েদের ফুটবল চলেই আসে, মেয়েদের ব্যাপারটাই চলে আসে, কারণ এটা শুরুই হয়েছিল মেয়েদেরকে দিয়ে। আপনাদেরকে যে ছাদখোলা বাসে করে যে সংবর্ধনাটা দেয়া হবে, এই আলোচনাটা মানে কিভাবে আসলো, কখন আসলো এবং আপনারা কখন জানলেন একটু যদি বলতেন। এইটা এটা আসলে আমি জানতাম না যে ছাদখোলা বাস হবে। ভেবেছিলাম যে দেশে পৌঁছাই বাসায় চলে যাব। মানে এটা কি আপনাদের জন্য সারপ্রাইজ ছিল? কাইন্ড অফ সারপ্রাইজ ছিল, অনেকেই হয়তো জানতো, অনেকেই জানতো না এরকম। আচ্ছা, আপনি যখন মানে আপনি আসলে কখন জেনেছিলেন যে ছাদখোলা বাসে করে আপনাদেরকে এভাবে ঘোরানো হবে? আমি জানছি রাত্রে, সব আসার জানে। আগের দিন। সব জানেন? আমি দেখছি, মানে আমি সব জানি না, আমি মানে ফেসবুকে দেখছি যে এরকম, তাও আমি বিশ্বাস করি না, আমি ভাবছি এমনিতে হয়তো বা, মানে কেন বিশ্বাস না করতে পারার কারণটা কি? কারণ আমরা ভাবছি হয়তো বা ওইখান থেকে খেলে আসে সবাই বাসায় চলে যাবে এরকমটা ভাবছি। তার মানে আপনারা কতটা খুশি হয়েছেন যখন পুরো আয়োজনটা চোখের সামনে দেখলেন এবং উপভোগ করলেন? তখন তো অনেক খুশি লাগছে যে এরকম একটা আয়োজন করছে সবাই, আমরা অনেক তখন কি খুশি মনে হয়েছে যে অর্জনটা আসলে আমাদের কাছে যেমন মনে হচ্ছিল তার চেয়ে বোধহয় আরো বড় অর্জন, ছিলাম। এরকমটাই। এমন মনে হয়েছে? আচ্ছা সুমাইয়া, আমার কাছে আপনার কাছে একটা প্রশ্ন, মানে যে ব্যাপারটা আমি বারবার করে বলছিলাম সেদিন লাইভের মধ্যেও বলছিলাম যে আমাদের হয়তো বা ফুটসালে আরো অনেক সাফল্য আসবে, আরো অনেক দল চ্যাম্পিয়ন হবে, কিন্তু যখন আসলে ফুটসাল নিয়ে বা সাউথ এশিয়ার ফুটসাল নিয়ে আলোচনা হবে তখন একদম ইতিহাসের পাতায় লেখা থাকবে যে প্রথম আসর বা অভিষেক আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা। এই ব্যাপারটা মানে চিন্তা করতে কেমন লাগে? অফকোর্স প্রাউড লাগে যে বাংলাদেশের নামটা উপরেই থাকবে যখন- এবং সেইখানে আপনার নামও থাকবে। সবার নামই থাকবে। মানে ওই তো মানে যে নামগুলো থাকবে, 14 জনের যে নামটা থাকবে বা 14 বা 16 জনের যে নামটা থাকবে সেখানে আপনার নামটা থাকবে, এইটা কতটা প্রাউড করে নিজেকে? এটা আমাকে আসলে ইন্সপায়ার করে যত আমরা ভবিষ্যতে আরো ভালো করতে পারি, আর নেক্সট জেনারেশনকে আমরা যত ইন্সপায়ার করতে পারি যাতে ওরাও ফুটসালে আসুক। আচ্ছা, আপনি ফুটবলে ন্যাশনাল টিমের হয়ে গোল করেছেন, ফুটসালেও গোল করেছেন। অনেকে আসলে ফুটসাল ব্যাপারটা গুলিয়ে ফেলে যারা আসলে জানে না, অনেকে আছে, মানে নর্মাল ব্যাপার, কারণ আমাদের দেশে অত বেশি প্রচলিত না। মূল পার্থক্যটা আসলে কোথায় ফুটবল এবং ফুটসালে যদি একটু বলতেন। ফুটবল আর ফুটসালের মূল পার্থক্যটা তো 5 ভার্সেস 5, আর আরেকটা ফুটবল হচ্ছে 11 a সাইড। আর ফুটসালটা হচ্ছে টাইমের একটা গেম। নিয়ম না, মানে মূল খেলায় কোথায় আসলে পার্থক্য ক্রিয়েট করে আপনার কাছে মনে হয়? ও পার্থক্য আমার কাছে মনে হয় যে এই টাইমটা অনেক করে, কারণ টাইম স্টপ হয় যেহেতু আমাদের কন্টিনিউয়াস খেলতে হয়, তো আমার কাছে এটাই একটু ডিফারেন্স লাগে। আপনার কাছে আমার একই প্রশ্ন, আপনি যেহেতু গোলবারের নিচে থাকেন, ফুটবলের গোলবারটা অনেক বড়, ফুটসালেরটা ছোট,
আর মানে মানে বেসিক আসলে ইয়াটা কি মানে মানে আলাদা কি করতে হয় ফুটসালে গোল বার বাঁচানো মানে সেভ করার জন্য, গোল সেভ করার জন্য? যেমন আমি দেখি, আমি আপনাকে ফুটবলে আসলে অত খেলা দেখার সৌভাগ্য আমার হয়নি খুব বেশি। তারপরে আমার মানে যতগুলো ফুটেজ দেখেছি আপনি ওইভাবে ফুটবলে হয়তো অত উপরে উঠে যান না, বা এই পার্থক্যর বিষয়টা যদি একটু ওইটা বলতেন। হয়েছে মানে বল যখন আমাদের এখানে আউট হয় আমরা তো এটা পায়ে মারতাম, কিন্তু ওইটা আমাদের হাতে মারতে হয়। আচ্ছা, আর একটু কি মানে মানে সুবিধা নাকি অসুবিধা, যেহেতু প্লেয়ার অনেক কাছে আবার বার পোস্ট ছোট, মানে বার পোস্ট ছোট হওয়াটা যেমন এটা কি একটু সুবিধা? সুবিধা বলতে আবার হাতে প্লেয়ার তো ধরে অনেক বল মানে মারতে খুবই হচ্ছে। স্বল্প সময়ের মধ্যে, যেমন ফুটবলে আপনার আসছে আপনি দেখতে পাচ্ছেন, ফুটবলে তো আমরা রেস্ট নিতে পারি, কিন্তু হ্যাঁ। এখানে রেস্ট থাকে না, এখানে তো আপনার বারবার এটা একদম ক্ষতি অল্প থাকে। সময়ের মধ্যে হ্যাঁ, খুব দ্রুত বল নিয়ে চলে সেকেন্ডের আসে। ভিতরে বল চলে আসে। এটা কি মানে ফোকাসটা বেশি থাকা লাগে? হ্যাঁ, অল টাইম ফোকাস থাকা লাগে। আচ্ছা, ঝিলি, সোশ্যাল মিডিয়াতে মানে ফেসবুক বা ইনস্টাগ্রাম চালাতে গিয়ে কখনো বিড়ম্বনার শিকার হতে হয় কিনা, বা বুলিং এর শিকার হতে হয় কিনা? হয়তো ওই যে এআই দিয়ে ভিডিও বানাই মাঝে এআই দিয়ে মধ্যে। আপনার ভিডিও বানায়? হ্যাঁ, আপনি প্রথম কখন আপনার এআই ভিডিও দেখেন, মানে প্রথম কবে দেখেছিলেন? প্রথম এটা মনে নাই। হ্যাঁ, প্রথমবার যখন দেখেছিলেন আপনার কাছে কি একটু অবাক লেগেছিল কিনা, ফার্স্ট টাইম যখন নিজের এআই ভিডিও দেখেন? তখন অনেক খারাপ লাগছিল, কারণ ভিডিও তো বানায় এক একটা দেখার মতো না। আপনি কি আগে এআই সম্পর্কে জানতেন যখন নতুন এআই আসে? তো প্রথম যখন ভিডিওটা দেখলেন প্রথম দেখার পরে অবাক হয়ে গেছি যে এটা কিভাবে সম্ভব। তারপরে বুঝতে পারলাম যে না, এটা তো আমি বানাই, এটা তো আমি করি না এই ভিডিও, তাহলে এই ভিডিও কিভাবে আসলো, আমি তো কখন করলো, কে করলো। পরে গিয়া বুঝতে পারছি। পরে একটা আপুকে বলছি, আপু বলছে যে এটা এরকম একটা অ্যাপস আছে, ওইটা দিয়ে এরকম তুমি যে কোনো ভিডিও বানাতে পারবা। আচ্ছা, আর সুমাইয়া, আপনি যখন আসলে বাংলাদেশে প্রথম আসেন আমি আপনাকে দেখেছি আপনার বাংলা বলতে খুব সমস্যা হতো, এবং অনেক অনেক শব্দ বুঝতেও পারতেন না। আমি অনেককে দেখেছি হচ্ছে যারা হচ্ছে অনেক দিন ধরে বাংলাদেশে থাকে, বাইরে বড় হয়েছে, এখনো তাদের বাংলা আসলে পরিষ্কার না। কিন্তু আপনার বাংলাটা আমার কাছে মনে হচ্ছে খুব মানে স্বল্প সময়ের মধ্যে অনেক বেশি ডেভেলপ হয়েছে। এর আসলে মানে পেছনের কাহিনীটা কি, কে কার কাছ থেকে শেখেন বাংলাটা এত ভালো? আমি আসলে মনে করি আমাদের যত রিসোর্সেস আছে শেখার, আমার শিখতে খুব পছন্দ। তো আমি প্রতিদিন শিখি নতুন নতুন জিনিস, নতুন নতুন ওয়ার্ড, যেটা আমি পারি না ওটা আমি বারবার পড়ি। তো পড়া আমার পছন্দ, এর জন্য আমি পড়তে থাকি আর শিখতে থাকি। পড়া আর বলা তো নিশ্চয়ই এই এক ব্যাপার। প্রোনাউন্সিয়েশন প্র্যাকটিস করি আমি, এই জন্য একটু ইমপ্রুভ হয়েছে। আচ্ছা, আপনার বাবা আপনাকে মানে বাংলা শেখানোর ব্যাপারে কতটা মানে আগ্রহী, বা আগ্রহী তো না মানে কতটা মানে সিরিয়াস? আমার বাবা অনেক সিরিয়াস ছিলেন আমাকে বাংলা শেখানোর। আমরা যখন জাপানে ছিলাম তখন আমার আব্বার ফ্রেন্ডসরাও ছিল, তো ওনারা আমাদের 3 ভাই বোনকে বাংলা শেখাতো। আমরা বাংলায় কথা বলতাম ওখানে। আচ্ছা, আপনার কাছে কি কখনো মনে হয় না যে আপনি তো যে জাপানে থেকেছেন, জাপান তো অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন এবং মানে সব দিকেই অন্যরকম, মানে জাপানে ইভেন যারা ধরেন দুবাইতে থাকে তারাও জাপানে গিয়ে অবাক হয় যে এত বেশি পরিষ্কার। দুবাইও অনেক কিন্তু ক্লিন, তারপরও তো এই যে মানে এমন একটা দেশ ছেড়ে এসে বাংলাদেশে থাকছেন, যেখানে আসলে আপনার ধরেন যে আমার এই প্রোগ্রামে আসতে গিয়েই আপনার হচ্ছে ট্রাফিক জ্যামে লম্বা একটা সময়, বা হচ্ছে যদি গাড়ির গ্লাসটা খোলা তো সম্ভব না, মানে এত ধুলা, জ্যাম, গাড়ির হর্ন, বিভিন্ন ইস্যু আছে যেগুলো মানে কষ্ট হয় কিনা? দেশটা যেমনই হোক, আমার আব্বার দেশ, আমার নিজের দেশ, মানিয়ে নিয়েছি। লাস্ট কবে জাপান গেছেন? লাস্ট ইয়ার 2024-এর নভেম্বরে গিয়েছিলাম, তখন অটম ছিল, ভেরি বিউটিফুল। আচ্ছা, কখন বেশি খারাপ লাগে, যে বাংলাদেশ ছেড়ে জাপান যাওয়ার সময় নাকি জাপান ছেড়ে বাংলাদেশ আসার সময়? গুড কোয়েশ্চেন, বলতে পারছি না, সরি। জাপানে কে কে আছে আপনার? আমার নানি আছে আর মামা মামি আর কাজিন। তারা মানে তারা কতটা ইয়া থাকে আপনাকে, মানে আপনাকে জাপান ডাকার জন্য, বা কবে দেখবে, কতদিন পর দেখা হবে, এটার জন্য তারা কতটা উদ্গ্রীব থাকে? আমার নানি অনেক এক্সাইটেড থাকে আমাকে দেখার জন্য, আমাদের প্রায়ই কথা হয় অনেক। আর যখন আপনি জাপান যান তখন মানে যখন বাংলাদেশে ফিরে আসার সময় হয়, তখন কি নানি কি আসলে চেষ্টা করে যে আর কিছুদিন রেখে দেওয়ার জন্য? এই মানে ওইগুলা মানে আমরা তো বাংলাদেশে দেখি নানি দাদিরা এমন করে। জাপানের মানুষটা আসলে মানে বোঝার চেষ্টা করে সিচুয়েশনটা, যে এখন তো টিকিট কেটে ফেলছে, এখন তো যেতেই হবে, ওরও কাজ আছে, ওরও লাইফ আছে, তো আমাদের আগাতে দেয় আমার নানির সাইডটা। কান্নাকাটি করে না কখনো?
কান্নাকাটি করলেও আমাদের দেখায় না। আচ্ছা স্বপ্না, আপনি যখন মানে এই দলটার সঙ্গে মানে আগে খেলেছেন, আপনি এই 2024-এও খেলেছেন ন্যাশনাল টিম আন্ডার 16-এ, তো এরপর যখন এই দলটার সঙ্গে খেলার জন্য আপনি প্রথম কখন মানে কল পেয়েছিলেন বা কার কাছ থেকে কল পেয়েছিলেন? আপনার পাশেই বসে আছে সুমাইয়া আপু। সুমাইয়া প্রথম কল করেছিলেন স্বপ্নাকে? জি, আমি ওকে ফেসবুক থেকে খুঁজে বের করার চেষ্টা করছি, এতগুলা স্বপ্না আক্তার কোনটা, আমি সবগুলোর কল দিছি, পরে আমি ওর নাম্বারটা খুঁজে মানে পেয়েছি। মানে স্বপ্নাকে রিচ করাই যাচ্ছিল না। হ্যাঁ অনেক ডিফিকাল্ট ছিল ওকে রিচ করা। এবং সুমাইয়া যখন স্বপ্নাকে কল দিল, আপনি কি চিনতে পেরেছিলেন কে কল দিছে? হ্যাঁ, কল দিয়ে প্রথমে কি বললো সুমাইয়া? বলছিল ওই যে ফুটসল খেলার জন্য। তা আমি সুমাইয়াকে বললাম যে আপু আমি তো জীবনেও ওইটা খেলি। সম্পর্কে জানি না, ওটা কিভাবে খেলে, অনেক কোয়েশ্চেন করছে। আর বলছে যে তুমি সমস্যা নেই, তুমি আসো, আমরা আছি, আমরা তোমাকে সাপোর্ট করব, তুমি আসো। তো আমি পরে অনেক কিছুর পরে আসছি, আসার আগেও বলছে যে 3 আপু দিন আমি আগেও পারবো বলে না। আসবে না। আমি প্রচুর- জীবনেও খেলি না এই স্পোর্ট। মানে এটা কি আসলে জীবনেও খেলে নাই এজন্য, নাকি হচ্ছে অনেক অনেক খ্যাপের ম্যাচ ফেলে আসতে হবে, কোনটা মনে হয়েছে সুমাইয়া? এটা ও ভালো জানে। না, ওটা হচ্ছে আমি ইউটিউবে চার্জ দিছি যে ওটা কি খেলা, আমি তো এই খেলা জীবনেও খেলে নাই। আবার খালি হাতে বল ধরতে হয়, আবার কাছ থেকে বল মারে, আমি শত বারের ভিতরে উড়ে যাব। আমি ওই ভয়টা পাইতাম যে আমার হাত মাত সহ একদম খেঁচে যায়। আমি সেই ভয়ে আসতে চাই না, তো এখানে আসার পরে তো অভ্যাস হয়ে গেছে। আচ্ছা, এটা নিয়ে আসলে আরো আরো কিছু মজার ঘটনা আছে, সেটা আমি একটু শেয়ার করতে পারি আপনাদের সঙ্গে। যখন আপনারা চ্যাম্পিয়ন হলেন, আমরা যে টেলিভিশনে যখন চালালাম যে সাফ ফুটসালে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের মেয়েরা, তখন অনেকে কিন্তু ফোন দিয়ে বলছে যে ভাই আপনারা মনে হয় ভুল লিখছেন, ফুটবলের পরিবর্তে আপনারা মনে হয় ভুল লিখছেন, ফুটসাল হবে, ফুটসাল লিখছেন, বানানটা ঠিক করেন। আপনারা যখন প্রথম ফুটসাল খেলতে যান, মানে এই ধরনের কোনো আশপাশের বা হচ্ছে অল্প পরিচিত কেউ এই ধরনের কোনো কিছু জিজ্ঞেস করছিল ফুটসাল আবার কেমন, বা এই ধরনের কোনো মেসেজ? হ্যাঁ, আমরা যখন এয়ারপোর্টেই যখন আমরা খেলতে যাচ্ছিলাম ব্যাংককে, জিজ্ঞেস করতেছিল এবং যে আপনাদের তো ফুটবলার হিসেবে চিনে। হ্যাঁ, তাও অনেকেই তো চিনে না আমাদের, তো ওনারা জিজ্ঞেস করতেছিল যে বাফুফে লেখা, কিন্তু তোমরা কি খেলতে যাচ্ছ? পরে আমরা বললাম ফুটসাল, 5-a-সাইড খেলা, সব এক্সপ্লেইন করে বলতে হয়, কিন্তু এভাবেই তো শুরু হয়। আমরা অ্যাওয়ারনেসটা রেইজ করতে চাই যে ফুটসাল একটা স্পোর্ট আছে যেটা 5-a-সাইড। আচ্ছা, আমরা একেবারে মোটামুটি শেষের দিকে চলে এসেছি। আপনি কি আসলে ফুটসাল থেকে আবার ফুটবলে ব্যাক করার ইচ্ছা বা পরিকল্পনা আছে কিনা? প্লেয়ার মানুষ, যেখানে বল পাবো ওইখানেই খেলবো। আচ্ছা, আর আপনি আসলে কবে আপনাকে আবার আমরা ওই গ্রামগঞ্জের খ্যাপের মাঠগুলোতে দেখতে পাচ্ছি? কত মানে শিডিউলটা যদি একটু বলতেন, কত লম্বা শিডিউল আছে? আসলে অনেকেই কল করে খেলার জন্য, কিন্তু আমি বলছি যে এখন আমি খেলবো না, এখন আমি বলতে পারি না খেলবো কি না। কারণ কি? এমনি মানে এখন ইচ্ছা করে না খেলতে। আচ্ছা, আপনাদের দুজনের কাছে আমি একটা জিনিস জানতে চাই। আমাদের শুধু তো মানে ভারতের সাথে খেলার সময় আমরা দেখেছি যে কিছুদিন আগে অনূর্ধ্ব-19-এর ক্রিকেটের খেলা ছিল, ওই দিন দেখলাম যে আমরা যে অনূর্ধ্ব-19-এর ক্যাপ্টেন, আমাদের ক্যাপ্টেনের সঙ্গে হাত মেলায়নি, চলে গেল সামনে থেকে। ভারতের মেয়েদের সঙ্গে খেলার সময় কি এই ধরনের কোনো ইনসিডেন্ট ছিল কিনা? তারা একটু মানে ইগো প্রবলেম বা এই ধরনের কোনো কিছু দেখেছেন কিনা ভারতের মধ্যে? আমার কাছে মনে হয় না। আমাদের ফুটসাল, ইন্ডিয়ার ফুটসাল টিমের যে ক্যাপ্টেনটা ছিল মেয়ে, উনিও এসে দেখি সাবিনা আপুর সাথে ছবি তুলতেছে, তো আমরা সবাই ফ্রেন্ডলি ছিলাম। ওই টিমের একটা মেয়ে আমাদের সাথে ভুটানে খেলতো, তো আমরা সবাই মিলেমিশেই থাকতাম ওখানে। আমার মনে হয় নাই কেউ আমরা আলাদা। আচ্ছা, আর আপনাদের আসলে ম্যাচ বাই ম্যাচ জার্নিগুলো কেমন ছিল এখানে? ম্যাচ বাই ম্যাচ আমাদের মানে পয়েন্টসের খেলা ছিল, তো মানে একদম 19-20 এরকমই ছিল, তো প্রত্যেক ম্যাচ আমাদের জিততে হবে, ওই টার্গেটটাই ছিল। আচ্ছা সুমাইয়া, আমি তো আসলে আপনাকে মানে সুমাইয়ার কথা বলতে গেলে ধরেন যে এখানে পাঁচজন প্লেয়ার আছে, যদি আমি দেখতে চাই যে আমরা একটু ফুটবলের ফ্রি স্টাইল দেখবো, ওই পাঁচজনের ভিতর দিয়ে আমি কিংবা যে কেউ হোক চোখ বন্ধ করে কিন্তু সুমাইয়াকে ডাক দিবে একদম, মানে এটা আপনিও জানেন। থ্যাংক ইউ। তো এইখানে আসলে আপনার মানে ফুটবলে আসার আগে ফ্রি স্টাইলটা আসলে কখন থেকে শিখেছিলেন? মানে একা একা ফুটবল নিয়ে যে এত কিছু আসলে করা যায়। এই আমি ফ্রি স্টাইলটা শিখেছিলাম কোভিডের টাইমে, যখন লকডাউন ছিল বাসার ভিতরে, তো আর আমি 11-a-সাইড মাঠ বানাতে পারবো না, বা মাটি তো নাই, তো রুমের ভিতরেই আমি ট্রিক্স শেখার জিনিসটা যেটা শিখতে পছন্দ করি, তো স্কিলসগুলো চেষ্টা করতাম রুমের ভিতরেই, ওইখান থেকেই ফ্রি স্টাইলটা শুরু। আর এত ভালো আয়ত্ত মানে কিভাবে করলেন? ইভেন আপনাকে দেখেছি 3 পিস পরেও মানে অনায়াসে বল কন্ট্রোল করছেন,
মানে যা খুশি করছেন বল নিয়ে? প্র্যাকটিস। আচ্ছা স্বপ্না, আমরা তো আসলে ফুটসালের সামনে শুনছি যে আসলে লিগ হবে মেয়েদের জন্য ছেলেদের জন্য, মানে একই টাইমেই ছেলে এবং মেয়েদের লিগ হবে, যেমনটা আমরা সাপে দেখেছি। মানে তখন কি আসলে আপনাকে আবার ফুটসালে দেখতে পাবো কিনা? হ্যাঁ, আমি ফুটসালই খেলবো। আবার এবার তো মনে হয় তার আসলে প্রাইসটাও অনেক হাই থাকবে ওই পারফরমেন্সের পরে, আর গোলকিপার তো এমনিতেই কম। সেটাই। তো সেই ক্ষেত্রে যদি আবারও সুমাইয়া আপুর টিম থেকে কল আসে, তখন কি মানে দেখা গেল এমন হয়েছে যে সুমাইয়া আপুর টিম থেকে যে মানে কল করছে সে, তার টিমে একটু টাকা কম, অন্য টিমে টাকা অনেক বেশি অফার করতেছে, তখন আসলে কি আপনার করবেন? টিমের জন্য জিজ্ঞেস করতেছেন আপনি এটা, আমি বুঝতে পারতেছি। আমি সুমাইয়া আপুর টিমে খেলবো। আচ্ছা, তার মানে হচ্ছে আমরা ফুটসাল লিগ হলে তখন আমরা হয়তো বা সুমাইয়া এবং স্বপ্নাকে আমরা একসাথে দেখতে পাবো, এবং ন্যাশনাল টিমের খেলা হলে তো নিশ্চয়ই আমরা আহ, আপনাদেরকে পাবোই, এবং আপনাদের যে ইতিহাসের অংশ, মানে দিন শেষে যাই হোক, আমি একটা জিনিস বিশ্বাস করি, বাংলাদেশের ফুটসাল ইতিহাস নিয়ে কথা বলতে গেলে আপনাদেরকে আলোচনায় রাখতেই হবে, এটা হচ্ছে আমাদের বাস্তবতা। তো আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে এবং আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে। সুমাইয়া, টিমমেট হিসেবে মানে যাদেরকে পেয়েছিলেন, তাদের আসলে মানে আপনার পারফরমেন্সটা দেওয়ার জন্য তাদের কন্ট্রিবিউশনটা কতটুকু ছিল? ফুটসাল একটা টিম, ফুটবল ফুটসাল দুইটাই একটা টিম। না মানে এই টুর্নামেন্টের কথা আমি বলছি, ফুটসাল। ফুটসাল হচ্ছে একটা টিম গেম। তো আমি মনে করি গোলকিপার থেকে শুরু করে বেঞ্চ প্লেয়ার থেকে শুরু করে কোচ, ম্যানেজার, ফিজিও সবার একটা অবদান আছে। আমি যদি একটু হলেও ভালো খেলতে পেরেছি, ওটা আমি পুরো 100% ডেডিকেট করতে চাই আমার টিমমেটস, কোচ আর ম্যানেজমেন্টের উপর। স্বপ্না, আপনার কাছে আমার কোনো প্রশ্ন নাই, আপনি দর্শকদের উদ্দেশ্যে আসলে কি বলতে চান, যারা আসলে খেলা দেখে, যাদের জন্য আপনারা খেলেন? তাদেরকে বলতে চাই যে যেহেতু আমরা ফুটবল প্লেয়ার, এখন তো ফুটসাল প্লেয়ার, চাই ওনারা আমাদেরকে অনেক সাপোর্ট করুক, যাতে আমরা ভালো কিছু করতে পারি দেশের জন্যে। তো সবাই যেন আমাদেরকে অনেক সাপোর্ট করে। থ্যাংক ইউ সুমাইয়া এবং স্বপ্না দুজনকেই, আপনারা আমাদেরকে সময় দিয়েছেন, এবং আমরা বিশ্বাস করি আপনারা দেশকে আরও অনেক সাফল্য এনে দিবেন। এই ধারা অব্যাহত থাকবে এবং বাংলাদেশের ফুটবল, ফুটসল সবই আসলে আপনাদের মাধ্যমেই এগিয়ে যাবে। এখান থেকে বিদায় নিচ্ছি। শেখ আশিক, স্টার নিউজ।